আজকের ঘটনাটি হচ্ছে আসর। গল্পটি সংগ্রহ করা হয়েছে অলৌকিক ১৩ বইটি থেকে। বইটির লেখক হচ্ছেন রাসেল। ঘটনাটা আমার নানির কাছ থেকে শোনা। ঘটেছিল নানির বাবার সাথে। তার মুখ থেকে যেভাবে শুনেছিলাম আমি ঘটনাটা সেভাবেই বর্ণনা করছি। তখন সময় আনুমানিক ১৯৫০ সাল। পাবনা জেলার বেড়া উপজেলার একজন সফল ব্যবসায়ী ছিলেন আমার বাবা। সেই সাথে তিনি ছিলেন অত্যন্ত পরেশগার এবং ধার্মিক একজন ব্যক্তি। তার শ্বশুর বাড়ি অর্থাৎ আমার মায়ের বাড়ির দিকেও আত্মীয়রা সবাই পরেশগার ছিলেন। ওই আমলে অত্যন্ত কঠোরভাবে পর্দা প্রথা মেনে চলতে হতো। একবার আমার মা তার বাবার বাড়িতে ঘুরতে যান। কথা ছিল ১ সপ্তাহ থাকার পর বাবা এসে মাকে নিয়ে যাবেন। আমার মায়ের বাবার বাড়ি ছিল বেড়া উপজেলা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে তনট নামের গ্রামে। বেড়া আর তনট এই দুই গ্রামের মাঝে পড়ে করমজা নামের আরেকটি গ্রাম। এই গ্রাম ছিল বেশ নিরিবিলি, একেবারে অজপাড়াগাঁয়ের মতো। মানুষের বসতি ছিল খুব কম। গ্রামের বড় রাস্তার দুই পাশের গাছগুলো এতই বড় ছিল যে দিনের বেলাতেও রোদের আলো ঠিক মতো পৌঁছত না। আর বিশাল আকার গাছগুলো বয়সের কারণে কুচকুচে কালো বর্ণ ধারণ করেছিল। আর রাস্তার দুই পাশে ছিল জঙ্গল। কথা মতো নির্ধারিত দিনে বাবা প্রস্তুত নিচ্ছেন মাকে আনতে যাওয়ার জন্য। কিন্তু ব্যবসায়িক নানা ঝামেলা শেষ করতে করতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। পরের দিনও বাবার খুব জরুরি একটা কাজ ছিল, তাই তিনি ঠিক করলেন যত রাতই হোক না কেন তিনি আজকেই যাবেন এবং কাল সকালে মাকে নিয়ে ফেরত আসবেন। অবশেষে রাত প্রায় ৯টার দিকে বাবা কাজ শেষ করে বের হতে পারলেন। ৯টা মানে তখন প্রায় নিশুতি রাত। পুরো জনমানব শূন্য রাস্তা ধরে যাত্রা শুরু করলেন তিনি। দিনের বেলা রিক্সা বা ভ্যান গাড়ি পাওয়া যেত, কিন্তু এত রাতে কিছু পাওয়া যাবে না, তাই তিনি হাঁটতে শুরু করলেন। এর মাঝে সময় পেরিয়ে গেল অনেক। বেড়া উপজেলা শেষ করে এবার করমজা গ্রামের প্রবেশ করলেন তিনি। রাত তখন আনুমানিক ১১টা। করমজা গ্রামে প্রবেশের সাথে সাথেই পুরো পরিবেশে একটি স্পষ্ট পরিবর্তন টের পেলেন তিনি। এক অদ্ভুতের থমথমে গুমুট একটা পরিবেশ তৈরি হলো। বাবা খুব অবাক হয়ে খেয়াল করলেন থেমে গেছে ঝিঝি পোকার ডাক, জোনাকিরাও কোথায় যেন হারিয়ে গেছে। এখন বাবা নিজের পায়ের আর নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। ভয়ঙ্কর এক নীরবতা। হঠাৎ বাবা স্পষ্ট শুনতে পেলেন পেছনে কারো পায়ের আওয়াজ। থপথপ করে পা টেনে টেনে যেন হেঁটে আসছে কেউ। বেশ জোরেই শব্দ হচ্ছে। বাবা পিছনে ফিরে যা দেখলেন তাতে তার মেরুদণ্ড বরাবর ঠান্ডা শীতল স্রোত নেমে গেল। বিরাট লম্বা মানুষের মতো একটা অবয়ব রাস্তায় হাঁটছে, তবে সেটা বাবার বরাবর আসছে না, সোজা অপর পাশে জঙ্গলে ঢুকে পড়ল। এত অস্বাভাবিক রকম লম্বা কোনো মানুষের পক্ষে হওয়া সম্ভব নয়। বাবা পুরনো দিনের পরেশগার মানুষ, তিনি স্পষ্ট বুঝলেন খারাপ কিছু মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। এরকম সময় কি করতে হয় খুব ভালোভাবেই জানেন তিনি। প্রথমেই মনে অসীম সাহস সঞ্চয় করলেন তিনি। ওটা যাই হোক না কেন কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে তিনি ভয় পেয়েছেন। তাই মাথা উঁচু করে আত্মবিশ্বাসের সাথে দ্রুত পা চালালেন তিনি, আর উচ্চস্বরে পাঠ করতে থাকলেন আয়াতুল কুরসি আর ৩ কুল সূরা। বাবা খেয়াল করলেন তার পাশের বনের মধ্যে তীব্র সরসর মজমজ শব্দ হচ্ছে এবং শব্দটা ওনার সাথে সাথে এগোচ্ছে। বাবা ওসব পাত্তা না দেওয়ার ভান করে দ্রুত পা চালালেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ তীব্র কর্কশ এক হাসি ভেসে এলো রাস্তার একেবারে পাশ থেকেই, যেন বাবার একেবারেই পাশে। শব্দটা শুনতে হায়নার হাসি আর নেকড়ের গর্জনের মিশ্রণ। বাবা পণ করলেন কিছুতেই টলবেন না তিনি। অনেকটা দৌড়ানোর মতো করেই হাঁটতে থাকলেন তিনি। আর একটু সামনে গেলেই করমজার এই ভয়াবহ সফর শেষ হয়ে যাবে। সামনেই তলট গ্রামের সীমানা। বাবা আরো জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে লাগলেন। যেভাবেই হোক এটুকু রাস্তা পার তাকে হতেই হবে। পরিষ্কার চাঁদের আলো আসতে শুরু করেছে। বাবা ভাবলেন এই যাত্রা বোধহয় বেঁচে গেলেন। হঠাৎ তাকে হতভম্বিত করে দিয়ে আনুমানিক ১৫ ফুট সামনে একটি বিশাল গাছ প্রচণ্ড শব্দে ঠিক
মাঝখান বরাবর একটানে দ্বিখণ্ডিত হয়ে গেল। আর সাথে সাথে গাছের দুই অংশ দুই পাশে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে গেল, যেন বাবার উপর প্রচণ্ড রাগ দেখিয়ে তীব্র ক্রোধে কেউ দুই টুকরো করে ফেলল অত বড় একটা গাছ। এবার বাবা প্রাণপণে ছুটলেন। তলট গ্রামের রাস্তায় প্রায় 30 মিনিট দৌড়ানোর পর তার শ্বশুর বাড়ি চোখে পড়ল। একেবারে দরজায় না পৌঁছানো পর্যন্ত ছুটলেন তিনি। বাড়ি পৌঁছানোর পরে সবাই তাকে বলল এত রাতে একা একা আসাটা কিছুতেই উচিত হয়নি তার। কিন্তু তার সাথে কি হয়েছে সেটা আর কাউকে বললেন না। সেদিন গোসল করে নামাজ পড়ে শুয়ে পড়লেন। পরের দিন সকালে যখন বাবা ঘুম থেকে উঠলেন, মা বাবাকে জানালেন যে মায়ের এক মামি হঠাৎ করে কাল রাত থেকে অস্বাভাবিক আচরণ করছে। সবাই ধারণা করছে তার উপর জিন আসর করেছে। এর জন্য হুজুর ডাকা হয়েছে। বাড়িতে অনেক শোরগোল আর মানুষের ভিড়। বাবার এই মামি শাশুড়ি, যিনি বাবাকে অত্যাধিক স্নেহ করতেন, তাই বাবা নিজ দায়িত্বেই ওনাকে দেখতে অন্দরমহলে গেলেন। সবাই গোল হয়ে দাঁড়িয়েছিল মামির চারিদিকে, আর মাঝখানে একটি চৌকিতে বসে হাসছিলেন তিনি। বাবা গিয়ে মামির পেছনে দাঁড়ালেন। বাবাকে তার দেখতে পাওয়ার কথা না, কিন্তু বাবা দাঁড়ানোর সাথে সাথেই মামির হাসি থেমে গেল। উনি পেছনে না তাকিয়ে খ্যাসখ্যাসে কণ্ঠে বলে উঠলেন, কি গো জামাই, রাত্রে একা একা চলাচল করো না? বেশি মনে হয় সাহস দেখাও। এই বেলা খালি গাছটা ছিঁড়া দিলাম, নাইলে হলিপারে তোকে পুইত্তা আসতাম। মামির কথা শুনে বাবা ভাষা হারিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। পরে শোনা গেল সেই মামির হুজুরের রুকায়াতে সুস্থ হয়ে ওঠেন। আমার নানির বাবা সিফাতুল্লাহ জিন পালতেন। আগেকার দিনে 2 গ্রাম যখন মারামারি লাগতো, তখন সিফাতুল্লাহর কাছে অনুরোধ আসতো জিন দিয়ে জিতিয়ে দেওয়ার জন্য। তখন উনি তার পক্ষের লোকদের দলে জিন হাজির করতেন। তিনি নাকি ধুতি পরতেন আর সবসময় হাতে একটা লাঠি থাকতো। তিনি ছিলেন গ্রামের মাতবর।